আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। দয়া করে প্রশ্নগুলো করার সময় প্রশ্নটা যাতে সঠিকভাবে বোঝা যায় এভাবে একটু করার চেষ্টা করবেন। আমাদের সামনে আসলে অনেক প্রশ্ন আছে যেগুলি পড়ে আসলে পাঠোদ্ধার করা যায় না যে আসলে এখানে কি জানতে চাওয়া হয়েছে। এই জন্য অনেক সময় এগুলোর উত্তরে দেওয়া যায় না। আশা করি বিষয়টার দিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সুজন রায় সাহেব। আপনি জানতে চেয়েছেন রাস্তা এবং হালটের মধ্যে পার্থক্য কী। রাস্তা এবং হালটের মধ্যে পার্থক্য বললে এটুকু বলতে হয় যে আসলে রাস্তা তো আমরা সবাই চিনি যে রাস্তা হিসাবে যে জায়গাটা ব্যবহার করা হয় এটা বিশেষ করে সরকারি খাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, পরবর্তী প্রাথমিকভাবে যদি মানুষের জায়গাও থাকে, কেউ যদি রাস্তার জন্য ছাড়ে, এগুলি পরবর্তীতে এরকম খাসের মধ্যে এরকম হয়ে যাবে, সরকারি হয়ে যাবে। আর হালট হলেও রাস্তার পাশে কিছুটা চওড়া এবং ডালু আকৃতির অনাবাদী একটা ভূমি, যেটা অনেক সময় একটু বড় হইতে পারে, অনেক সময় ছোটও হইতে পারে। এগুলি অনাবাদী একটু ভূমি, যেগুলোতে দেখা গেছে যে আবাদ চাষাবাদ হয় না। এগুলো অনেক সময় আমরা বইয়ের মধ্যে এরকমও পড়ছি যে কৃষক এরকম লাঙ্গল বলদ এরকম নিয়ে যায়, বা ওখানে এরকম কিছু সময় গরুর এরকম চারণভূমি। এরভাবে আপনি দেখবেন অনেক সময় কিছু জায়গা আছে এগুলি আবাদ হয় না, একটু ডালোর কারণে বা একটু উঁচার কারণে এরকম ভূমিগুলো হালট নামে এরকম পরিচিত। আশা করি এরকম বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রিপন হোসেন। আপনি জানতে চেয়েছেন 3 ফুট উচ্চতা 9% জমিতে কত ফুট বালু লাগবে এবং কত খরচ পড়বে এতে। 3 ফুট উচ্চতা এখন 9%, 1 নাম্বার কাজে হবে আপনার যেহেতু 9% কত বর্গফুট এই কথা বের করে ফেলবেন। যেহেতু 1% সমান 435.60 বর্গফুট, এটাকে আপনি 9 দ্বারা গুণ করবেন। আমি এখানে গুণ করছি। আমরা সেখানে দেখলাম যে যখন 435.60কে আমরা 9 দ্বারা গুণ করছি তখন 3920.40 বর্গফুট হইল, অর্থাৎ বর্গফুট এত। এখন যেহেতু আপনি বলছেন 3 ফুট উচ্চতা, এই জন্য এইটাকে আবার 3 দ্বারা গুণ করবেন। 3 দ্বারা গুণ করার পরে আমরা পেলাম 11,761.20। এখন ঘনফুট, যেহেতু এবার 3 দিকের মাপ হয়ে গেছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হয়ে গেছে, এই জন্য বলবেন যে ঘনফুট। অর্থাৎ এখানে যত ঘনফুট বালু লাগবে সেটা হলো 11,761.20 ঘনফুট বালু লাগবে। আপনি যদি বলছেন কত ফুট বালু লাগবে, এই ক্ষেত্রে এখানে ফুট বলা হবে না, ঘনফুট বলতে হবে। তারপরে সামাজিকভাবে মানুষ ফুট ব্যবহার করে, আপনি ওইভাবে বলছেন, সমস্যা নাই। বাকি এটা হবে ঘনফুট। এখন খরচ কত পড়বে এই জিনিসটা কিন্তু আমরা এখানে বলতে পারবো না। আসলে আপনি আপনার স্থানীয় বা এলাকার লোকজনের সাথে ওইভাবে দেখে নেবেন, বা আপনার যেখান থেকে বরাবেন, যে এলাকায় বালুর যে রেট, হ্যাঁ, স্কোয়ার ফিট কত করে করে পড়বে, এরকম এই হিসাব মতো আপনি জেনে নেবেন। ওইটা আমরা এরকম বলা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করলেও আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আল হুসাইন সাহেব। আপনি লিখছেন এভাবে যে দলিল এবং নকশাতে আমার সম্পত্তি ঠিক আছে, তবে আমরা দুইজন মিলে এই সম্পত্তিটা ক্রয় করেছিলাম, কিন্তু দেখা গেছে যে ওই ভদ্রলোক, অর্থাৎ আপনার সাথে যে আরেক লোক কিনছে, ওই ভদ্রলোক 1% খারিজ করে বেশি নিয়ে গেছে। আমরা দুইজনে একই মালিকের পক্ষ থেকে সম্পত্তি ক্রয় করেছি, দুইজনের সমান সমান অংশ। আমার দলিল ঠিক আছে, সে কি খারিজ করে সম্পত্তি নিয়ে যেতে পারবে? জানালে উপকৃত হতাম। বিষয়টা আসলে খারিজগুলো হয় আপনার দলিল দেখে। দলিলে যেহেতু আপনাদের মালিকানা সমান, এখানে খারিজেও মালিকানা সমান হওয়ার দরকার ছিল। কোনো এক সমস্যার কারণে হয়তো দেখা গেছে যে কেউ কোনোখান থেকে সমস্যা করে ওনার নামে 1% কোনোভাবে বেশি চলে গেছে, আপনার 1% কম চলে গেছে। এখন এইটা যেহেতু খারিজটাই এখানে সঠিক হবে না, কিন্তু খারিজটা ওরা একটা ডকুমেন্টের উপর করবে। আমার আর আপনার মৌখিক কথায় খারিজ করে দেবে না, যে আমি বললাম যে আমার নামে এতটুকু খারিজ করে দেবে না, এটা ডকুমেন্ট। কিন্তু ডকুমেন্ট যেহেতু দলিল, ওই দলিলে যেহেতু আপনার আর ওনার সমান, অবশ্যই খারিজও সমান হওয়া দরকার ছিল। এখন আপনি এটার উপর চুপ করে বসে থাকা যাবে না,
এই যেখান থেকে খারিজ হয়েছে ওখানেও এই দলিলের কপি নিয়ে এবং খারিজের কপি নিয়ে বলতে হবে যে দেখা গেছে আমাদের দুজনেরই সমান হবে, কেন এখানে বাড়তি কমতি হইল, আর এটাকে আপনি সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা যদি আপনি এখন চুপ করে বসে থাকেন, কিছুদিন পরে একটা জরিপ আসবে, জরিপও আবার উনার নামে বেশি হয়ে যাবে, উনি আবার এটা ধরে এক জায়গায় বেচা বিক্রি করে ফেলবে, তাহলে দেখা গেছে যে আস্তে আস্তে এই জমির মালিকানাটা আপনার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আপনি চুপ করে বসে না থেকে দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে আমাদের সমান হওয়া দরকার, খারিজ আমার কম হয়েছে কেন। এটা এখন তাৎক্ষণিক সমস্যা না হলেও ভবিষ্যতে এই নিয়ে সমস্যা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না, আপনি লিখছেন স্যার কর্ণ কি সর্বদা বিষমবাহুর ক্ষেত্রে যেই কোনো কোণ থেকে অঙ্কন করা যাবে? আসলে কর্ণ অঙ্কন কিন্তু ত্রিভুজের মধ্যে হয় না। কর্ণ কাকে বলে? কর্ণ তো হইল চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ, ষড়ভুজ, যাই হোক না কেন, এক কোণা থেকে যখন কোনো কারণে আরেক কোণায় কোনো একটা রেখা টানবেন তখন এটা কর্ণ হবে। ত্রিভুজের ক্ষেত্রে বা বিষমবাহুর ক্ষেত্রে তো এগুলাকে কর্ণ বলে না। হ্যাঁ, এখন পর্যন্ত কারো কাছ থেকে এটার সঠিক বুঝ পেলাম না, অর্থাৎ এসি এবং বিডি কর্ণ আঁকা যাবে। কর্ণ যে কোনো কোণা থেকে, আপনি আমার যেটা দেখছেন আমরা যেখানে কর্ণ অঙ্কন করছি সেটাও চতুর্ভুজের মধ্যখানে আমরা কর্ণ অঙ্ক করছি। অর্থাৎ আপনি মেইনলি আমার মনে হয় খুব সম্ভবত জানতে চেয়েছেন এইটা, আমরা যে কোণায় কোণায় অঙ্কন করছি কর্ণটা আপনি অন্য কোণায় অঙ্কন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। মানে আমরা যে এসি একটা কথারে অঙ্কন করছি, আপনি যদি বিডিতেও অঙ্কন করেন কোনো অসুবিধা নেই। বিডিতেও অঙ্কন করলেও প্র্যাকটিক্যালি আপনি জমি মাপতে গেলে দেখবেন যে মাপে কোনো পার্থক্য হয় না, হয়তো একটা ত্রিভুজে বেশি হয়েছে আর একটা ত্রিভুজে কম হয়েছে, বিষয়টা এরকম হবে। আপনি যেই কোনো কোণা থেকে অপর কোণায় মাপবেন, কর্ণ যেই কোনো দিক থেকে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম জাহিদুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন দৈর্ঘ্য 40 ফিট এবং প্রস্থ 45 ফিট। আসলে দৈর্ঘ্য হবে 45 ফিট, প্রস্থ হবে 40 ফিট। আপনাদের অবগতির জন্য সামান্য বলে রাখি, দৈর্ঘ্য প্রস্থ এগুলো গুণ করলে ক্ষেত্রফল হয়, ঠিক আছে, আপনার অঙ্কে ভুল হবে না, কিন্তু বড় দিকটা সবসময় দৈর্ঘ্য এবং ছোট দিকটা সবসময় প্রস্থ। ওইভাবে একটু খেয়াল রাখবেন, তাহলে বললে স্ট্যান্ডার্ড হবে। আর এরপর আপনি যেভাবে বলছেন, হ্যাঁ দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 45 ফিট এবং উচ্চতা 1 ফিট, তাহলে কত কুয়া মাটি হবে? আপনি আমাদের কুয়ার হিসাবের ভিডিওটা দেখছেন, ওখান থেকেই কমেন্ট করছিলেন। আসলে ওই ভিডিওটা ভালো করে দেখলে এই জিনিসগুলো পারা দরকার। এটা যদি না পারেন তাহলে আমি নিজেকেও তো ব্যর্থ মনে করব। এটা খুবই সহজ একটা জিনিস। এখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটোটাই গুণ করবেন, উচ্চতা এটা সহকারে গুণ করবেন, তিনোটা দিক আমরা বলছি যে ফুটে ফুটে রেখে গুণ করবেন। আপনার এখানে পরিষ্কার আছে দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 45 ফিট, ঠিক আছে, এই দুটোটা গুণ করে এরপরে আবার একদিক গুণ করবেন। গুণ করলে যেটা হবে এটা পেবেন আপনি ঘনফুট। আর আমরা ঘনফুটে বলছি যে 1000 দ্বারা ভাগ করলে আপনি কুয়া পেয়ে যাবেন। এখানে আপনার সুবিধার্থে আমি করে দিছি যে 40 এবং 45 আর 1 এই তিনোটা গুণ করলে আমাদের হয় 1800 ঘনফুট। এখন এই যে 1800 ঘনফুটকে যেহেতু আপনি কুয়া মাটি জানতে চেয়েছেন, এটাকে শুধু 1000 দ্বারা ভাগ করবেন। 1000 দ্বারা ভাগ করলে আমাদের হয় 1.80 কুয়া মাটি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মেহেদি হাসান সাহেব। জানতে চেয়েছেন কুষ্টিয়ায় 1917 সালের দলিল কিভাবে পেতে পারি? আসলে সারা বাংলাদেশের কোন দলিল কোথায় কিভাবে পাবেন এটা আমরা শতভাগ এখান থেকে বলতে পারবো না, একটু নির্দেশনা দিয়ে দিতে পারবো। আপনি একটু খেয়াল রাখবেন, আসলে একসময় দলিলগুলো যে হইতো অনেক সময় বিভাগ ওয়ারি এরকম দলিলগুলো হইতো। এরপরে পরবর্তীতে যখন অফিসের কার্যক্রম এরকম বাড়লো, হ্যাঁ জেলাওয়ারি এরকম, এখন বেশিরভাগ থানাতেও এরকম সাব রেজিস্ট্রার অফিসগুলো আছে। তো যেখানে রেজিস্ট্রি হয় ওখানে ওই দলিলগুলো সংরক্ষিত থাকে, পরবর্তীতে জেলাতে যায়, এরকম একবারে সারা দেশ লেভেলে এক জায়গায় এরকম সংরক্ষণ করার চেষ্টা করে হেড অফিসে, এইভাবে। এখন আপনারটা কোথায় আছে এটার জন্য আপনি যেটা করবেন সেটা হলো বর্তমানে আপনাদের সাব রেজিস্ট্রার অফিস অর্থাৎ রেজিস্ট্রি বর্তমানে যেখানে হয় ওখানে তালাশ করে দেখবেন। যখন ওরা বলবে যে না এই সাল পর্যন্ত তো এখানে নাই, তখন আপনি দেখবেন যে জেলাতে অবশ্যই আছে। আর কোনো কারণে জেলাতে না পেলে এরকম বিভাগীয় পর্যায়ে আছে, এগুলি আপনি একটু ধারাবাহিক জানিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন যে আমাদের
কোন সাল পর্যন্ত আপনি ওই অফিসে না যাইয়াও যারা এলাকার লোকজন জানে একটু বিশেষজ্ঞ, ওরা দেখবেন বলতে পারবো যে এত সাল থেকে আমাদের থানাতে এরকম সাব রেজিস্ট্রার অফিস হয়েছে, তখন থেকে থানাতে হয়, এর আগ পর্যন্ত আমাদের জেলাতে হইতো। তাহলে 1917 সালে কি জেলাতে ছিল নাকি এরকম বিভাগীয় কোনো পর্যায়ে এরকম দলিলগুলো হইতো, তাহলে ওখানে এরকম আছে। কারণ যেগুলি আপনার জেলাতে হয়েছে ওই দলিলগুলোকে পরবর্তীতে থানা ভাগ হয়ে গেল, কিন্তু থানাতে নিয়ে আর পৌঁছায় দেয় না, ওগুলি জেলাতে থাকে, কারো দরকার হলে সে ওখান থেকে পরবর্তীতে এরকম নিয়ে আসে। পরবর্তী, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম মেহেদি হাসান সাহেব। আপনি জানতে চেয়েছেন আমাদের 136 দাগে জমি আছে, খারিজ করতে চাইলে কয়টি খতিয়ান তৈরি করতে হবে প্লিজ। আচ্ছা, 136 দাগে জমি আছে, এই কথার অর্থ তো আসলে পরিষ্কারভাবে বুঝতে পারি না, কি মোট কি দাগ নাম্বারটা 136 নাকি আসলে 136টা দাগে জমি আছে। আমি ধরে নিলাম যদি 136টা দাগেই আপনাদের জমি থাকে, খারিজ করতে চাইলে এখন এটার মালিকানার উপর নির্ভর করে করে খারিজ করবে, আর মোজার উপর নির্ভর করে। এই 136টা দাগ কি একই মোজায়, একই মালিকের হলে এগুলি একটা এরকম পর্সার মধ্যে আসলেও অসুবিধা নেই, পর্সার পাতা বেশি হবে, অসুবিধা কি। কিন্তু যদি দেখা গেছে যে বিভিন্ন মালিকের, হ্যাঁ, বিভিন্ন জনের নামে খারিজ করবেন, তখন অবশ্যই বিভিন্নটা হয়ে যাবে, খারিজের কপিগুলা বাড়তি হবে। আর দেখা গেছে যদি কোনো কারণে মোজা ভিন্ন হয়, যে কিছু এই মোজার কিছু ওই মোজার, তখন দেখা গেছে যে আলাদা আলাদা মোজাতে আলাদা আলাদা এরকম খারিজগুলো হবে। এই জন্য এটার একবারে কয়টা তৈরি করতে হবে, মানে আমি আর আপনি যে তৈরি করতে পারবো বিষয়টা তো এরকম না। আপনি খারিজের জন্য আবেদন করবেন, সেটেলমেন্টে যে কর্মচারীরা আছে ওনারা দেখে আপনাদেরকে সিদ্ধান্ত দেবে যে এগুলি কয়টা এরকম ইয়ে করতে হবে, খারিজের কপি এরকম কয়টা তৈরি করতে হবে ওরা এরকম। আবার এটার মালিকানার উপরে নির্ভর করবে যে আপনি কয়টা কি ক্রয় সম্পত্তি কিনা, কিছু ক্রয় সম্পত্তি হলে এগুলো আলাদা হয়ে যাবে, এর পরবর্তীতে কিছু যদি আপনাদের ওয়ারিশ সম্পত্তি হয় এগুলির আলাদা হয়ে যাবে। এই জন্য এই হিসাবটা আসলে এই মুহূর্তে এইভাবে বলা দুষ্কর। হ্যাঁ, আপনি ওইভাবে যখন আবেদন করবেন তখন দেখবেন ওনারা সুবিধা মতো আপনাদেরকে ওইভাবে যতটা দরকার ততটাই খারিজ করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।